জার্নালিস্ট ইউনিয়ন ফ্রান্সের সম্মানিত সভাপতি খান জামাল সাহেব একটি যুগোপযোগী বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। সেই বিষয়টা হচ্ছে যেটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এবং সারা ইউরোপে আলোড়ন সৃষ্টি করছে, রামপাল থার্মাল কয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট। আমি একটা কথাই প্রথমে বলেছিলাম, পুনানে যশ সারাবে বিদ্যুৎ আমার দরকার হবে, কিন্তু আমার অস্তিত্ব বিপন্ন করে, আমার পরিবেশ বিপন্ন করে, আমার ওয়াইল্ড লাইফ ধ্বংস করে, সেই বিদ্যুৎ দিয়ে আমি কি করব? আজকে সবচাইতে আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম গর্ব আমাদের, যেটাকে ফুসফুস বলেছেন আমার পূর্বের এক বক্তা, সুন্দরবন। যে সুন্দরবনের উপর দিয়ে ভারতের নীল নকশা অনুসারে একটি কয়লা বিদ্যুৎ প্রকল্প করার চেষ্টা করতেছেন এবং অলরেডি সেই বিষয়টা উদ্বোধন করেছেন কুষ্টিয়ার গোপীনাথপুরের ভেড়ামারা থানার গোপীনাথপুর থেকে। ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইজনে ইলেকট্রনিকভাবে ডিজিটাল সিস্টেমে সেই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করার কথা যদিও ছিল 23-24 তারিখ নভেম্বর, সেটা আগেই 23 অক্টোবর করার কথা ছিল, 22 অক্টোবর, যেটা 5 অক্টোবর করেছেন জনগণের রৌদ্ররুষকে ভয়ে। উনি কেন না গিয়ে কুষ্টিয়া থেকে সেটা আমি মিডিয়ার মাধ্যমে সহযোগিতা শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্ববাসীকে অবগত করতে চাই এবং প্রশ্ন করতে চাই যে যদি এই যে বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের পরিণতি আমাদের ধ্বংস, তাহলে আজকে আন্তর্জাতিক আইন, মানবাধিকার সংস্থা এবং এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সমিতি বা সংগঠন বা ব্যক্তিবর্গ যারা আজকে নানান দিক থেকে সারা বিশ্বে আন্দোলন গড়ে তুলছেন, মানুষ সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন, তাদের কাছে আমি আবেদন করতে চাই যে আজকের এই মহাবিপদ থেকে রক্ষার জন্য, অর্থাৎ আন্তরিকভাবে এখনই সোচ্চার হওয়ার জন্য। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করার কথা ছিল। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য যে এফেক্ট, ক্ষতিকর দিকগুলো, এটা আসলে মানুষ এখনো বুঝতে পারেনি। সরকার আসলে মানুষকে বোকা বানিয়ে ভারতের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে আসলে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন। যেটা উদ্বোধন করার কথা ছিল 22 অক্টোবর, কিন্তু তড়িঘড়ি করে সেটা 5 অক্টোবর সেটা গোপীনাথ থেকে ভেড়ামারা, গোপীনাথ থেকে ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন, যেটার এফেক্ট বাংলাদেশে আদৌ জনগণ বুঝতে পারেনি। আসলে এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে প্রথম যেটা ধ্বংস হবে সেটা হলো বাংলাদেশের ওয়াইল্ড লাইফ একদিকে ধ্বংস হয়ে যাবে, মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে এবং হাজার হাজার টন কয়লা বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে, যার এফেক্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আজকে যে জলবায়ু পরিবর্তন, এই এফেক্ট তো বাংলাদেশে বটে। বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ভাতুলিয়া, আমরা বাংলাদেশে জন্ম ছেড়ে পাঁচের বাড়িতে থেকেও ভালোবাসার মায়ার জন্যই বাংলাদেশ থেকে আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতেছি। কি জন্য আমরা চিল্লাচিল্লি করতেছি, কি জন্য বলতেছি, মিডিয়া বলতেছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার বুঝতেছে না। বাংলাদেশ সরকার পৌরসভার খেয়ে, পৌরসভার ঘুমাই, এই জনগণে খেয়ে, একটা কথাই আছে, পৌরসভার দেয়নি তাদের বেন্টের সমান, তেমনি শেখ হাসিনার বেন্ট তেমনি সমান হয়েছে। ভারতের এই দালালি করতে করতে এখন আজ পর্যন্ত যতটুকু মানুষ লাশ হয়েছে, লাশের বদল লাশ, কিন্তু এই যে লাশ আমাদেরকে উপহার দিচ্ছে ফেলানি হইতে আরো অনেকে, আর কত দিবে লাশ? বাংলাদেশ সরকার যদি বুঝতে চেষ্টা করতো লাশগুলো আমাদেরকে কেন উপহার দিচ্ছে, কিভাবে উপহার দিচ্ছে, বাংলাদেশ সরকার সেটা বলতে চাচ্ছে না। সেই জন্য আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আমার ভাইরা, সিনিয়র ভাইরা যারা যে কথা নিয়ে এখানে উদ্দেশ্যে রামপাল নিয়ে বলতেছে, তারা তো বলছেই, আর আমি কি বলবো? তো বাংলাদেশ সরকারকে একটা জিনিস স্মরণ করতে চাই, লাশ আমরা চাই না, বিদ্যুৎ আমরা চাই না, যে বিদ্যুতে আমাদের রামপাল বন্ধ হবে। আমার মা বাবা, আত্মীয় স্বজন বাংলাদেশের বাড়িতে আছে, আমরা পাঁচের বাড়িতে আছি, সেটা কোনো বড় কথা নয়। বাংলাদেশের মায়া আমাদের আছেই, সেই বিধেই আমরা বাংলাদেশের মায়ের জন্য, বাংলাদেশের জন্যই এখান থেকে বলতেছি।
আমি জাস্ট সূচনাতে একটু তথ্যভিত্তিক কথা বলতে চাই। যদিও আমার পূর্ববর্তী বক্তাগণ, বন্ধুগণ, সাংবাদিকরা বা বিভিন্ন ব্লগাররা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, তবুও যে বিষয়টি হলো সেটি প্রস্তাবিত থার্মাল কয়েল বেস পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, যেখানে উৎপাদিত করতে যাচ্ছে আমাদের সরকার 1320 মেগাওয়াট, যা উৎপাদন করতে সরকারকে ভারত বা অন্যান্য দেশ থেকে 4.7 মিলিয়ন টন কয়েল পোড়াতে হবে। আর তাতে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের যে প্রতিক্রিয়া, সেটা একটু ডাটা আমি উল্লেখ করতে চাই। প্রতিদিন প্রায় 142 টন বিষাক্ত সালফার ডাইঅক্সাইড SO2 ও 85 টন বিষাক্ত নাইট্রোজেন ডাইঅক্সাইড নির্গত হবে। ফলে স্বাভাবিকভাবে বিপুল পরিমাণে এই বিষাক্ত গ্যাস এর বহুগুণ বৃদ্ধি পাওয়ার কারণে সুন্দরবন, আমাদের গ্রিন প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে। 25 বছর যাবত যেটি চলমান থাকবে এখানে, আপনারা অনুমান করতে পারেন শ্রদ্ধেয় অডিয়েন্স, বাংলাদেশের কি অবস্থা দাঁড়াতে পারে, যেটা টোটালি কস্ট $1.5 বিলিয়ন। ডিস্টেন্স প্রকৃতপক্ষে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বাঙালি অধ্যুষিত এরিয়ার মধ্যে 7.5 থেকে 8 কিলোমিটার। এয়ার পলিউশন হবে 275 মিটার উঁচু চিমনি, যার রিয়াকশন হবে পলিউশন, এয়ার পলিউশনে, যার কারণে অ্যাসিড বৃষ্টি সহ বিভিন্ন ধরনের আবহাওয়া তার পরিবেশ ভারসাম্যতা হারাবে, ইকোলজিক্যাল ডিজাস্টার সৃষ্টি হবে। বন্ধুরা, পার মান্থ এই পাওয়ার প্ল্যান্ট থেকে যদি সরকার শুরু করে, সেখানে তো ডাটা মোতাবেক 32,000 টন আঁশ বা বর্জ্য সরকার কোথায় রাখবে? আমি নিচে আসছি সেই ডাটা থেকে। অল্টারনেটিভ ইউজের জন্য সরকার অনেক সময় বলে থাকে সিমেন্ট ফ্যাক্টরি, ইটের ভাটা বা অন্য বিষয়গুলো কথা চলে আসছে, কিন্তু তা হবে না। যেহেতু তার পরিপ্রেক্ষিতে একটি বিষয় রয়েছে, আমাদের বড় প্রক্রিয়া কয়লা, দিনাজপুরের বড় প্রক্রিয়া কয়লা, এর থেকে সরকার যা প্রোডাকশন দিচ্ছে পার ডে 300 টন বর্জ্য সেখানে জমা হচ্ছে। আর এই সরকার যেটি শুরু করেছিল 2004 থেকে 2006 পর্যন্ত, 4 বছরে 2,60,613 CFT টন বর্জ্য গাদাগাদি করে রাখা হয়েছে। যদিও কথা ছিল বিভিন্ন উপায়ে অল্টারনেটিভ ইউজ হবে। মাননীয় উপস্থিতি, বন্ধুরা, যাচাই করে দেখুন, যেখানে 250 মেগাওয়াটের কথা, সেখানে যদি সরকার অর্থাৎ 47 লক্ষ আরো অত্যাধিক যে কয়লাগুলো আসবে, সেগুলো কোথায়? গভীর সমুদ্র থেকে আবার ছোট জাহাজে এগুলোকে শিফটিং করা হবে বিভিন্ন জায়গাতে, এবং ধ্বংস হয়ে যাবে আমাদের পশুর নদী, ধ্বংস হয়ে যাবে আমাদের মেরিন লাইফ, ধ্বংস হয়ে যাবে আমাদের টোটাল ইকোলজির যে বিষয়াদি রয়েছে, ধ্বংস হয়ে যাবে আমাদের উত্তরাঞ্চলের সমগ্র ধরনের আমাদের সম্পদ। দক্ষিণ পশ্চিম অংশের জনাব উপস্থিতি, আমরা যে বিষয়টি আজকে এখানে উল্লেখ করতে চাই বিশেষভাবে, সেটি হলো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই ইকোলজিক্যাল ডিজাস্টারের কথা আমরা বলে যাব, জনসচেতনতা বৃদ্ধি করব। প্রয়োজন হয় আপনাদেরকে সাথে নিয়ে, ইউনেস্কোর যেহেতু সেটি রয়েছে লিস্টেড, তাই ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টকে বাঁচিয়ে রাখতে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে আমরা র্যালির ব্যবস্থা করব। ইউরোপিয়ান পার্লামেন্ট, লোকাল ফ্রান্স গভর্নমেন্টের গ্রিন পিস মন্ত্রী সহ জাতিসংঘের বিভিন্ন দপ্তরে আমরা এই চিঠি বা এই ধরনের আপনাদের দাবি দাওয়া নিয়ে আমরা, যদি আপনারা সাহায্য সহযোগিতা আমাদের করেন, যদি গতকালকে টেলিফোনে ভয়েস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা সভাপতি রানী কর্তৃক অ্যাওয়ার্ড প্রাপ্ত তখন সাংবাদিক AKM আবু তাহের চৌধুরী, উনি আমাকে টেলিফোনে জানিয়েছেন যদি আমরা ইউনেস্কোতে সেই প্রতিবাদ লিপি জমা করি, উনি আসবেন, পার্টিসিপেট করবেন। বেলজিয়াম থেকে আসবে সাংবাদিকরা, বেলজিয়াম থেকে অ্যাক্টিভিস্ট আসবে, আবহাওয়াবিদ অ্যাক্টিভিস্টরা আসবে, ইতালি থেকে আসবে, আমাদের সাথে তার সহমর্মিতা প্রকাশ করবে। তাই আমি বর্তমান সরকারকে একটি কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ আপনার আমার সকলের। এই দেশের জনসংখ্যা 16 কোটি,
এই 16 কোটি জনসংখ্যাকে বাঁচাতে হলে এই 16 কোটি মানুষের ডেইলি লাইফ, মেরিন লাইফ, এনভায়রনমেন্টাল লাইফ সবকে আমাদের বাঁচিয়ে রাখতে হলে দেশের প্রতি আমাদের আত্মনিয়োগ করতে হবে। যথেষ্ট ধরনের বৈজ্ঞানিক স্টাডি প্রয়োজন। আমাদের এই কি ব্যাপারে ইমপ্যাক্ট হবে সেটি স্টাডি করা খুবই জরুরি। আজকে এমন এক দিন যেদিন আমার পূর্ববর্তী বক্তাগণ উল্লেখ করে গেছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী দিল্লিস্থ আমাদের প্রধানমন্ত্রী কুষ্টিয়া ভেড়ামারা ওখানে যে যৌথভাবে ভারতীয় বিদ্যুৎ আমদানির ঘোষণা ও একই সাথে প্রস্তাবিত রামপাল থার্মাল কয়েল বেস পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর ফলক ভেড়ামারা থেকে উদ্বোধন করলেন। আমরা উপস্থিত ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ যা সরকার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করি এবং তীব্র বিরোধিতা করি। উপস্থিত অডিয়েন্স, আপনাদের সহযোগিতা যদি থাকে আগামীতে আমরা র্যালি করব আপনাদেরকে সাথে নিয়ে, এবং এখানকার পার্লামেন্টের গ্রিন পিস মন্ত্রী তার কাছে আমরা স্মারকলিপি পেশ করব। প্রয়োজন হয় সরকারকে বাধ্য করব, যেহেতু আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করতে গেলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে, আমাদের এনভায়রনমেন্টকে সেভ করতে হবে, আমাদের মেরিন লাইফ, ওয়াইল্ড লাইফকে বাঁচাতে হবে। তাই আসুন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করি এবং আমরা সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আত্মঘাতী রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেন আমরা বন্ধ করার জন্য সরকারের উপর দৃঢ়ভাবে চাপ সৃষ্টি করতে পারি। আপনারা আমাদের ডাকে এসেছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করলেন, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন সামাজিক সংগঠনের ভাইরা, আপনাদেরকে আমাদের সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের অশেষ ধন্যবাদ।